নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকেও তোমাদের জন্য এনেছি শাড়ির ইতিহাস নিয়ে। মাঝে তো বললাম আমি অনেকদিন রান্নাবান্না নিয়ে করছিলাম, এবার আবার শাড়ির হিস্ট্রি শুরু করেছি। তো দেখো, যখনই নতুন নতুন ধরনের শাড়ি থাকবে তোমাদের হিস্ট্রি নিয়ে বলবো। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তোমাদের এই হিস্ট্রি বলার জন্যে আমি আরো বেশ কিছু নতুন নতুন শাড়িও কিনতে পারবো। এটা একটা ভালো বাহানা যে বলবো যে দেখো, আমার তো হিস্ট্রি ভিডিও করার জন্য, হিস্ট্রি বলতে গেলে আমার ইউটিউবের বন্ধুদের আমার তো নতুন নতুন শাড়ি, ভ্যারাইটি টাইপ শাড়ি লাগবে। যাক, ধন্যবাদ তোমাদের এই জন্যে যে তোমরা এই ভিডিও দেখবে বলে আমার আরো কিছু শাড়ি কেনা হবে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাটিক শাড়ি নিয়ে বলতে, বা বাটিক শিল্পটাকে নিয়ে বলতে। দেখো, এই বাটিক শিল্পটা না বহু হাজার বছর পুরনো। এই শিল্পটা, বাটিক শিল্পটার সাথে মেন মোম জড়িত। মানে মোম দিয়ে কাপড়ের উপর যে নকশা করা হয় সেটাই হচ্ছে বাটিক শিল্প। এটাকে বলা হয় যে ইন্দোনেশিয়া জাভা অঞ্চলে এই শিল্পটা, বাটিক শিল্পটা প্রথম তার উদ্ভব ঘটে ওখানে। তো ওখানের ভাষায় আর কি বলা হয় আম্বা, অর্থাৎ হচ্ছে লেখা, আর টিক অর্থ হচ্ছে ডট বা ছোট দাগ। মানে যে ছোট দাগ দিয়ে যে লেখা হয় কাপড়ের ওপর, সেটাকে বলা হচ্ছে বাটিক। আর আমি আজকে একটু ছোট করেই তোমাদের বলবো, কারণ বাটিকের দেখো দুটো ধরন আছে। একটা হচ্ছে ক্র্যাক বাটিক, তোমরা জানো, আর একটা হচ্ছে সরু তুলির বাটিক। তো আমি আজকে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে সরু তুলির বাটিক নিয়ে। আর সরু তুলির বাটিকটা না মেন হচ্ছে শান্তিনিকেতনের, যে কারণে আমি ওই যেটা ক্র্যাক বাটিক সেই ডিটেলে সেই হিস্ট্রিটাতে এখন গেলাম না। আবার যেদিন ওই ধরনের শাড়ি দেখাবো সেদিন তোমাদের বলবো। এবার বলি, ওই এই বাটিকটা তাই ওখানে ইন্দোনেশিয়া থেকেই এসছে। এটা ধীরে ধীরে মানে বিভিন্ন বাণিজ্য এর ফলে, যে আদান প্রদান, বাণিজ্যিক আদান প্রদানের ফলে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে এটা ছড়িয়ে পড়ে, এই বাটিক শিল্পটা। এবার আমাদের দেশে এটা মেন নিয়ে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এটা শান্তিনিকেতনে এই বাটিকটা অনেক মানে সমৃদ্ধি লাভ করে। রবীন্দ্রনাথ ঠাকুর করেন কি, শিল্পাচার্য নন্দলাল বসু, তখন শান্তিনিকেতনে তো ছিলেন নন্দলাল বসু, এবং আরও যে সমস্ত শিল্পীরা ছিলেন তারা এই বাটিক শিল্পটাকে অনেক উচ্চমানে নিয়ে যান। এবং শান্তিনিকেতনে মেন সরু তুলির বাটিকটা ওখানে মেন বিখ্যাত। হ্যাঁ, আমরা প্রথমে কি দেখতাম, আগে বিশেষ করে আগে যেটা চলতো ক্র্যাক বাটিকটা চলতো। তো কিন্তু শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর যেটা আনেন, যেটা ইন্দোনেশিয়ান বাটিকটাকে এনে উনি এখানে আমাদের এখানের সাথে বোলপুরের ঐতিহ্যটাকে মিলিয়ে, এখানে রং, এখানে সংস্কৃতিটাকে ওর মধ্যে তুলে ধরে বাটিকের একটা অন্য রূপ দেয়, একটা আলাদা যে লাল মাটির যে রূপ, সেই রূপটা বাটিকে আনেন উনি। তো এখন বাটিক শিল্পে আমরা জানি যে কাঁথা স্টিচ আর বাটিক শিল্পে শান্তিনিকেতন, বোলপুর হচ্ছে বিখ্যাত। আর ওখানে মেন এটা উন্নতি লাভ করে। ওখানে স্টুডেন্টরাও খুব সুন্দর এই বাটিক বানায়। এই সরু তুলির বাটিক না খুব, মানে ক্র্যাক বাটিক তো কঠিনই, সরু তুলির বাটিক হচ্ছে আরো কঠিন। কারণ সরু তুলির বাটিক হচ্ছে ওই যে সরু তুলি দিয়ে একদম যে টেনে যে ড্রয়িংটা হয়, এবং এটা তো প্লেন ড্রয়িং হচ্ছে না, এটা যেহেতু বাটিক, এটা তো মোমের কাজ থাকে। এবং সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, বাটিক যখন হয় কাপড়টার না বেশ মানে কি বলবো, তাকে হিন্দিতে যাকে বলে, মানে জান থাকতে হবে কাপড়ের মধ্যে। মানে জান থাকতে হবে বলতে এই কারণটা, সহ্য ক্ষমতা থাকতে হবে কাপড়ের। কারণ মোম দিয়ে যেহেতু জিনিসটা হয়, সেই জন্য বাটিকের কাপড়টাকে বহুবার গরম জলে ফোটানো হয়, যে কারণে সেই ক্ষমতাটা নেওয়ার মতো কাপড়ের শক্তি থাকতে হবে। বারবার সেটাকে ফোটানো হয় এবং যত কালার ইউজ করবে, যত কিছু ইউজ করবে, সেটা মোমটাকে গলানো হচ্ছে গরম জলে ফোটানো হচ্ছে, যে কারণে ওই ক্ষমতাটা কাপড়টা থাকতে হবে যাতে সেটা সহ্য করতে পারে।
সেই জন্য এখানে ভালো কাপড় ইউজ হয়। এবার তোমরা যদি কম দামি কাপড়ে ধরো, বলবে আমি তো কম দামি কাপড়েও বাটিক দেখেছি। হ্যাঁ, কিছু কম দামি কাপড় মানে কটন, এখন যদি কটনেও দেখো, কটন কিন্তু দামি কটনে দেখবে বাটিক দেখা যায়। কিন্তু যদি একদম কম মানে 500-600তেও তুমি বলতে পারো যে আমি তো ওই দামে, ওইগুলো হচ্ছে প্রিন্ট, ওগুলো কিন্তু মোম বাটিক নয়, অর্থাৎ মানে যেটা হাতে করা বাটিক সেটা নয়। আর বললাম যে সরু তুলির বাটিকটা মেন শান্তিনিকেতনেই এটা সমৃদ্ধ হয়েছে। আর এটাই হচ্ছে বাটিকের ইতিহাস। এবং ক্র্যাক বাটিকটা নিয়ে আমি তোমাদের অন্য কোনো দিন, যেদিন আমি ক্র্যাক বাটিকের কোনো শাড়ি পরবো সেদিন তোমাদের বলবো। তবে সরু তুলির বাটিকের একটা ব্যাপার কি জানো তো, সরু তুলির বাটিক চট, আমরা এখন তো বুঝতে পারি, তবে আমাদের মাদের ক্ষেত্রে হয় কি, তারা চট করে দেখলে বলে এটা বাটিক, এটা কই বাটিক তো মনে হচ্ছে না, এটা তো মনে হচ্ছে ছবি আঁকার। কারণ হচ্ছে এত নিখুঁতভাবে আঁকা থাকে সরু তুলির বাটিকটা যে বোঝা যায় না যে ওটা বাটিক হয়েছে। তো আমি তোমাদের ওইটাই দেখাচ্ছি। ধরো ওই বাটিক নিয়ে যেটা বললাম, এবার আমি যেটা পরে আছি এটা একটা মুর্শিদাবাদ সিল্কের ওপর মোম এর সরু তুলির বাটিক, হ্যান্ড বাটিক যেটা। এটা দেখো, শাড়িটার কালার হচ্ছে, এটাকে বলবো কি কালার, মানে কচুরি পানার যে কালারটা হয় সেই কালার। হ্যাঁ, আর এতে বহু রং ইউজ করা হয়েছে। এটাতে দেখো হোয়াইট রয়েছে, ইয়েলো রয়েছে, গ্রিন রয়েছে, রাস্ট রয়েছে, অরেঞ্জ রয়েছে, ব্লু রয়েছে, এতে প্রচুর কালার আছে। এবার তোমাদের একটা জিনিস দেখাই, বাটিক কি করে বুঝবে ডিফারেন্স। এই দেখো ভেতরে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মোম দিয়ে করা বাটিকের সিম্বল হচ্ছে এইগুলো, যে ক্র্যাক বাটিকগুলো অল্প অল্প যে এসছে, এই দেখো এখানে যেগুলো রয়েছে, এর থেকে বোঝা যায় এগুলো বাটিক। হ্যাঁ, আর এইগুলো তো সরু তুলি, এই জন্য বলছি দেখো কত সূক্ষ্ম, এগুলো তুলির টান। হ্যাঁ, কত সূক্ষ্ম করে আঁকা জিনিসগুলো। এই দেখো, এটা হচ্ছে বিষ্ণুপুরের একটা ঘোড়া আঁকা হয়েছে। এখানে ফুল রয়েছে, ফুলগুলোতে নানা রকম কালার রয়েছে এবং এগুলোতে মোম ইউজ করা হয়েছে। মোম দিয়ে ইউজ করার পরে এটাকে জলে ফোটানো হয়েছে। তবে বাটিকের প্রসেসটা খুব লেন্দি এবং বেশ কষ্টসাধ্য কাজ। তোমাদের এখানেও দেখাই, এখানেও দেখো রয়েছে, এখানে বিষ্ণুপুরের ঘোড়া রয়েছে। আঁকাটা দেখো, মানে সরু তুলির বাটিকে কি সুন্দর আঁকা, এবং শান্তিনিকেতনের বাটিকের আঁকা ভীষণ সুন্দর। এই সরু তুলির বাটিক ওখানে স্টুডেন্টরা খুব সুন্দর আঁকে এগুলো নিখুঁতভাবে। এটা দেখো এইভাবে করা আছে, আর বডিতে আছে এই ধরনের এই গোল গোল যেটা করা আছে, এই তুলি দিয়ে এইটা করা হয়েছে, আর ভেতরে রং ভরা হয়েছে যেটা ব্লু, গ্রিন, ইয়েলো এসব দিয়ে। আর এর আঁচলটা দেখো, আঁচলটাও খুব সুন্দর, বাটিকের আঁচল, এবং এটা খুব কালারফুল। তো শাড়িটা এখানটা দেখো আলপনার মতো করে গেছে সরু তুলিতে। হ্যাঁ, তার থেকেও বড় ব্যাপার এখানে শেডটা দেখো, শেডটা কত সুন্দর, বাটিক একে, তারপরে শেডিং ব্যাপারটা এনেছে দেখো, এখানে ইয়েলো, গ্রিন, ব্লু গিয়ে এখানটা কি সুন্দর একটা শেডিং ব্যাপার এনেছে। আর এটা তো সরু তুলিতে আঁকা, এখানটাতে দেখো একটু ব্রাউন ব্রাউনের সাথে ইয়েলো। আর এইখানে দেখো এই যে দাগগুলো দেখতে পাচ্ছ তো, এগুলো মোমের দাগ। এই যে এইগুলোই হচ্ছে মেন বাটিকের আর কি চিহ্ন, যে এটা বাটিক। এবার দেখো, এই দেখো ঘোড়ার মধ্যেও এগুলো বাটিকের চিহ্ন রয়েছে, বিষ্ণুপুরের ঘোড়া যেগুলো। তবে এদের আঁকাটা দেখো, শান্তিনিকেতনের আঁকা তো ভীষণ সুন্দর। এই দেখো আঁকাটা, দুটো ঘোড়া মুখোমুখি রয়েছে, মাঝে ফুল, আর এই চারপাশে এই যে আলপনা মতো দেওয়া হয়েছে, এটা দিয়ে ফ্রেমিং করা হয়েছে এটাকে, আঁচলটাকে। এই শাড়িটা ভীষণ সুন্দর। তো এই বাটিক নিয়ে তোমাদের বললাম, শাড়িটা বলো কেমন লাগছে দেখতে। বাটিক সত্যি সুন্দর জিনিস, বাটিক বলো কাঁথা স্টিচ বলো, শান্তিনিকেতন সমৃদ্ধ এই দুটো শিল্পে, এবং এটা আন্তর্জাতিক স্তরেও এর কদর প্রচণ্ড বেশি। আমরা জানি বোলপুরে বহু ফরেনার এসেও এই জিনিসে এবং কাঁথা স্টিচ ওনারা নিয়ে যান, পছন্দ করেন। এটা সত্যি কবিগুরু এক দারুণ জায়গায় এটাকে নিয়ে গেছে। আর এটাই হচ্ছে বাটিকের হিস্ট্রি।
এবার আমি তোমাদের বলি যে আমি আজকে তোমাদের তো প্রতিদিন বলি সেজে গুজে বসি, এবং আমার না শাড়ির ভিডিও করতে খুব ভালো লাগে। কেন জানো তো? এক তো শাড়ির ভিডিও, শাড়ি আমি ভীষণ ভালোবাসি। শাড়ির হিস্ট্রি নিয়ে যে পড়তে বা টেক্সটাইল নিয়ে পড়তেও আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কিছু জানাতে, এই শাড়িটা কোত্থেকে এসছে তার এইটা। এবং যখন সাজগোজ করে এটা বসি না, তখন আমার মাথায় এটাও কাজ করে যে এটার সাথে কোন জুয়েলারিটা যাবে, কোন লিপস্টিকটা যাবে, কোন এটা, এই জিনিসটা করতেও আমার ভীষণ ভালো লাগে। মানে আমি এইটা পড়ার সাথে সাথে সাজগোজ মানে বিউটির ব্যাপার নিয়েও একটা এই শিখে যাচ্ছি নিজে নিজেই। এবার দেখো, আজকে আমি সত্যি কথা, এত আমার ভিডিও দেখেছো, কিন্তু আজকে আমি বহুদিন পরে, মানে সত্যি কথা বলতে একবার বোধহয় বিয়ের পরে পরেছিলাম অন্য কালারের টিপ, আর এই আজকে পরলাম। দেখো, একটা ভায়োলেট কালারের টিপ পরে নিয়েছি। আমি সবসময় লালই পরি, আজকে হঠাৎ আমার এটা পরে মনে হলো যে না, এটা এই শাড়িটার সাথে ভালো লাগছে দেখতে, ওই জন্য পরলাম। আর একটা ভিডিওতে আমি নীল চুড়িদারের সাথে বোধহয় একটা নীল টিপ পরেছিলাম, নাহলে আমি এত বছর ধরে, সত্যি কথা 25 বছর হয়ে গেছে বিয়ের, লাল টিপ ছাড়া পরি না। কিন্তু আজকে আমার মনে হলো যে সত্যি এই টিপটারে সাজটা সম্পূর্ণ হয়েছে। আর জুয়েলারি দেখো, এটা তো ভায়োলেট কালারের পরেই নিয়েছি জুয়েলারিটা, হারটা। আর দুলটা তোমাদের আমি দেখাতে চাই। এটাতে দেখো, দুলটায় না একটা অ্যান্টিক লুক রয়েছে, ভীষণ সুন্দর দুলটা। দেখো, একটা ওপরে একটা অ্যান্টিক লুকের ডিজাইন রয়েছে, নিচে একটা এখানে হাতি রয়েছে, তার নিচে মতির মতো ড্রপ রয়েছে। দুলটা ভীষণ সুন্দর, এবং এই দুলটা আমাকে, যদিও এটাও আমার মেয়েই আমাকে এনে দেয়। এবং সব থেকে অদ্ভুত ব্যাপার, একটা জুয়েলারি দোকানে যাই, যেখানে গিয়ে কোনো দুলই আমার পছন্দ হয় না, কিন্তু হঠাৎ ওর মধ্যে যত দুল ছিল, ওর কি করে চোখে পড়ে যায় জানি না, উপর থেকে দেখে বলে ওই দুলটা দেখান, এবং এটা একটাই পিস ছিল। তো আমি নিয়ে এসে, সত্যি এটা দেখে মনে হয় খুব সুন্দর। ওর বাবাও ছিল সাথে, ওর বাবা বলে বা ভালো চয়েস করেছিস, কিন্তু ওই দোকানে আর কোনো দুল আমার একটুকু পছন্দ হয়নি। তো এই দুলটা আমি নিয়ে আসি, এই জন্য ভাবি যে আজকেই পরি দুলটা ভীষণ সুন্দর আর খুব অ্যান্টিক লুক, আমার খুব পছন্দ হয়েছে। আর তোমাদের সাথে এবার একটু মজা করি, সেটা হচ্ছে, তোমরা দেখছো, ভিডিও দেখেছো, সাজগোজ বললাম, সবই বললাম। এবার তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো যে আমি আগের দিন তো তোমাদের, মানে আমি এক একদিন এক এক রকম বলি যে আমার কি কি পারি না পারিনি, তবে আমি কিন্তু ধীরে ধীরে ষষ্ঠীচরণের মতো শক্তিশালী হয়ে যাচ্ছি। মানে তোমরা জানো তো যে ষষ্ঠীচরণ, যে হাতি লোফেন যখন তখন খেলার চলে, তো আমারও সেই অবস্থা। কারণ আমি একে দেখো শাড়িতে ঘোড়া নিয়ে ঘুরছি, এখানে তো দেখলে বিষ্ণুপুরের ঘোড়া রয়েছে, সারা গায়ে প্রচুর ঘোড়া রয়েছে, দু কানে দুটো হাতি রয়েছে। মানে বুঝতে পারছো, ষষ্ঠীচরণ তো আমার কাছে ফেল পড়ে যাবে। আমার কি পরিমাণ শক্তি ধরি তার মানে বুঝেই গেছো। যাই হোক, বড্ড বাজে বকলাম, আর বেশি কিছু বলবো না। তোমরা কেমন আছো জানিও। ঠান্ডাটা তো মোটামুটি এখন খুব ঠান্ডা নেই, এখন ঠিকই আছে, ভালো লাগছে এখনের এইটা। আর তবে সাবধানে থেকো, গরম জামা কাপড় অবশ্যই পরো, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর এখন তো নানা রকম পিকনিক, নানা রকম মেলা, সব কিছু আসে, এগুলো এনজয় করতে পারবে না অসুস্থ হলে। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই বলাটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে মিষ্টি মিষ্টি কমেন্টস করো, আর নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এটাকে একটু ছড়িয়ে দিও, তাদেরকে বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। আর খুব ভালো থেকো তোমরা, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজ আসি।